সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাসের এই সংকটময় মুহূর্তে সারা বিশ্ব যেখানে গৃহবন্দী, সেখানে আমরাও এর ব্যতিক্রম নই। তোমাদের এই অলস সময়টুকুকে পরিপূর্ণভাবে অর্থবহ এবং প্রাণবন্ত করে গড়ে তোলার লক্ষ্যে তোমাদের প্রিয় বিদ্যাপীঠ ইম্পেঞ্জেল স্কুল অনলাইন ক্লাসের আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় আজ আমি এসেছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়টি নিয়ে। তবে আজকে আমরা বলবো অন্য এবং ফাংশন সম্পর্কিত অনুশীলনী 1.2। তবে এই অধ্যায়ে আলোচনা করার পূর্বে প্রথমে আমাদের জানতে হবে অন্বয় কি। তোমরা দেখতে পাচ্ছ অন্বয় এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিলেশন। তো অন্বয়কে আমরা অধিকাংশ ক্ষেত্রে আর দিয়ে প্রকাশ করব। তো এখানে এটা স্পষ্ট যে আমরা যদি কার্তেশীয় গুণজের উপর কোনো শর্ত প্রয়োগ করি তাহলে আমরা পাবো অন্বয়, এবং অন্যের উপর যদি আমরা কোনো শর্ত প্রয়োগ করি তাহলে আমরা পাবো ফাংশন। এখন আমাদের এর সবার আগে আমাদের জানতে হবে কার্তেশীয় গুণজটি কি। আমি আশা করি তোমরা সেট সম্পর্কে অবগত আছো। আমি এখানে দুইটি সেট নিয়েছি, এ এবং বি। এ সেটের উপাদান হচ্ছে 1 এবং 3, এবং বি সেটের উপাদান হচ্ছে 2 এবং 4। আমি এখন এ এবং বি সেটের মধ্যে কার্তেশীয় গুণজটি করব। তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি এ এবং বি সেটের মধ্যে কার্তেশীয় গুণজটি সম্পন্ন করেছি। তোমরা আগে থেকেই জানো আমরা যখন দুটি সেটের মধ্যে কার্তেশীয় গুণজ সম্পন্ন করি তখন আমরা এ সেটের একের সাথে একবার 2, তারপরে একের সাথে একবার 4, একইভাবে 3 এর সাথে 2 এবং 3 এর সাথে 4 এভাবে লিখতে পারি। তো এখানে আমরা যে কার্তেশীয় গুণজটি পেলাম, এখানে মোট 4টি সদস্য আছে এবং প্রত্যেকটি সদস্যকে আমরা ক্রমজোড় হিসেবে চিহ্নিত করতে পারি। এখানে মোট 4টি ক্রমজোড় উপস্থিত আছে। এই ক্রমজোড়ের প্রথম সদস্যটিকে বলা হয় বা চিহ্নিত করব আমরা x দিয়ে, এবং দ্বিতীয়টিকে চিহ্নিত করব আমরা y দিয়ে। তবে আমরা এখানে a ক্রস b থেকে আমরা একটি কার্তেশীয় গুণজ পেয়ে গেলাম। এখন যদি আমি এই গুণজের উপর যদি আমি কোনো শর্ত প্রয়োগ করি, শর্তটা কি হতে পারে? এটা হতে পারে x y থেকে ছোট কিংবা x y থেকে বড়। যদি আমি x কে y থেকে ছোট চিন্তা করি তাহলে দেখো প্রত্যেকটা ক্রমজোড় কিন্তু আমরা নিতে পারবো না। x যদি y থেকে ছোট হয় তবে আমরা কেবল এইটা এবং এটা নিতে পারবো, এবং যদি x y থেকে বড় হয় তাহলে আমরা শুধুমাত্র এইটা নিতে পারবো। তবে আমরা যে কোনো একটা শর্ত বিবেচনা করতে পারি। তো আমরা মনে করি x y থেকে ছোট হবে, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই কয়টা ক্রমজোড় আমরা পাওয়া গেল যেখানে x y থেকে ছোট। তাহলে এই কয়টা ক্রমজোড় নিয়ে যে সম্পর্কটি গঠিত হবে সেটি আমাদের অন্বয় বা রিলেশন। তো আমরা এটাকে এর সংজ্ঞা অনুযায়ী আরেকবার উপস্থাপন করতে পারি। যেমন এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ x, y দিয়ে বোঝাচ্ছে ক্রমজোড়। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি ব্যক্তি করে ক্রমজোড় এখানে আছে, এবং এখানে x অবশ্যই a এর সদস্য হবে, মানে x belongs to a মানে কি x অবশ্যই a এর মধ্যে থাকবে। একইভাবে y অবশ্যই b এর মধ্যে থাকবে, এবং এখানে x কে y থেকে ছোট সম্পর্ক বিবেচনা করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ x এর মধ্যে থাকবে। যেমন দেখো x কোনটা? এখানে 1, তো 1 দেখো এর মধ্যে আছে। এখানে x কোনটা? 1 এর মধ্যে আছে। 3 ও কিন্তু এর মধ্যে আছে। একইভাবে y belongs to b মানে কি y অবশ্যই b এর মধ্যে থাকবে। যেমন দেখো 2, 4 এবং 4 অবশ্যই b এর মধ্যে উপস্থিত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের একটি অন্বয়। আমরা অন্যটিকে আরেকভাবে দেখাতে পারি। যেমন দেখো আমি প্রথম অংশে লিখেছি x এর গোলা এবং দ্বিতীয় অংশে লিখেছি y এর গোলা। এখানে যেহেতু 1 এর সাথে 2 সম্পর্কিত, এর জন্য আমি 1 থেকে 2 পর্যন্ত তীর চিহ্ন দিয়ে দিব। একইভাবে 1 এর সাথে 4 সম্পর্কিত, তাই এভাবে তীর চিহ্ন হবে, এবং 3 এর সাথে 4 সম্পর্কিত, তাই এটা এভাবে তীর চিহ্ন হবে। আমি আশা করি তোমরা অন্যয় বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো।
আমরা এখন আলোচনা করব ফাংশন নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডের মধ্যে 5টি চিত্র অঙ্কন করেছি। তো এই 5টি চিত্র হচ্ছে অন্বয়। আমি এগুলোকে কেন অন্বয় বলতেছি, কারণ এগুলোর উপর আমি এখন কোনো শর্ত প্রয়োগ করিনি। তো এই শর্তটা কি ওইটা আমরা এখন বুঝতে যাব। এখন দেখো, আমরা জানি প্রথম অংশকে আমরা x দিয়ে চিহ্নিত করি এবং দ্বিতীয় অংশগুলোকে আমরা y দিয়ে চিহ্নিত করি। তবে আমরা বোঝার সুবিধার্থে আমরা প্রথম অংশকে আমরা সন্তান হিসেবে চিহ্নিত করব এবং দ্বিতীয় অংশটাকে আমরা মা হিসেবে চিহ্নিত করব। একইভাবে প্রত্যেকটার মধ্যেই প্রথম অংশটাকে আমরা সন্তান মনে করব এবং দ্বিতীয় অংশটাকে আমরা মা মনে করব। এখন দেখো, 1 হচ্ছে সন্তান এবং 3 হচ্ছে মা, মানে 3 এর সন্তান হচ্ছে 1, একইভাবে 4 এর সন্তান হচ্ছে 2। তো এটি একটি উপযুক্ত সম্পর্ক, একটি মায়ের একটি সন্তান, একইভাবে এই মায়ের একটি সন্তান, তাই এটি একটি ফাংশন। এটি হচ্ছে আমাদের ওই শর্ত। এখন তোমরা দ্বিতীয় চিত্রে আসো। 2 এর সন্তান হচ্ছে 1, একইভাবে 3 এর সন্তান হচ্ছে 1। তাহলে 2 এবং 3 দুইটা মায়ের একটা সন্তান কখনোই সম্ভব নয়, তাই এটি উপযুক্ত সম্পর্ক হয় না, তাই এটিকে আমরা ফাংশন বলতে পারি না। এর মানে হচ্ছে যদি তোমরা একটি x এর জন্য 2টি y পাও, তবে ওইটা কখনোই ফাংশন হতে পারে না, তোমরা যেভাবে মনে রাখো না কেন। এখন আমরা তৃতীয় চিত্রে যাব। এখানে দেখো 3 এর সন্তান হচ্ছে 1, একইভাবে 3 এর সন্তান হচ্ছে 2। তো একটি মায়ের 2টি সন্তান, এটা অবশ্যই স্বাভাবিক সম্পর্ক, তাই এটিও একটি ফাংশন। এখন আমরা চতুর্থ চিত্রের দিকে আসি। এখানে দেখো 3 হচ্ছে মা, 3 এর সন্তান হচ্ছে 1, কিন্তু 2 এর কিন্তু কোনো মা নেই। সন্তান কি মা ছাড়া আসতে পারে? তাই এটি উপযুক্ত সম্পর্ক নয়, তাই এটিও আমাদের ফাংশন নয়। এখন আমরা যাব সর্বশেষ চিত্রে। এখানে দেখো 2 এর সন্তান হচ্ছে 1 এবং 3 এর কোনো সন্তান নেই। এই মায়ের সন্তান নাই হইতে পারে, এই মায়ের তো সন্তান আছে, তো এটিও একটি স্বাভাবিক সম্পর্ক, কাজেই এটিও একটি ফাংশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রটি একটি ফাংশন, এটি ফাংশন হতে পারে না। এটি একটি ফাংশন, এটি একটি ফাংশন, কিন্তু এটি ফাংশন হতে পারে না। কাজেই আমি আশা করি তোমরা ফাংশনগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন শিখব একক ফাংশন, অন্ধ ফাংশন এবং বিপরীত ফাংশন। তোমরা জানো অন্ধ ফাংশনের আরেকটি নাম হচ্ছে সার্বিক ফাংশন। তার মানে এই ফাংশনটিকে আমরা অন্ধ হিসেবেও চিহ্নিত করতে পারি, এমনকি সার্বিক হিসেবেও চিহ্নিত করতে পারি। তাহলে আমাদের এই আলোচনায় প্রবেশ করার পূর্বে আমাদের কিছু বিষয় আগে জেনে রাখা উচিত। যেমন আমরা আগে থেকেই বলেছিলাম যে প্রথম অংশগুলোর উপাদানকে বলা হয় x, বা আমরা চিহ্নিত করব x দিয়ে, এবং দ্বিতীয় উপাদানগুলোকে চিহ্নিত করব আমরা y দিয়ে। তবে এখন তোমাদের জেনে রাখা উচিত যে x এর মানগুলোকে আমরা বলি ডোমেইন। আবার বলতেছি, x এর মানগুলোকে আমরা বলি ডোমেইন। এখন তোমরা হয়তোবা ভাবতেছো যে হয়তোবা y এর মানগুলোকে আমরা রেঞ্জ বলি, কিন্তু এটা কখনোই সঠিক নয়। x এর মানগুলোকে যেমন ডোমেইন বলা হয়, একইভাবে y এর মানগুলোকে বলা হবে কোডোমেইন। তবে রেঞ্জ কোনটা? কোডোমেইনের মধ্যে যেগুলা x এর সাথে সম্পর্কিত হবে সেগুলাই হচ্ছে আমাদের রেঞ্জ। যেমন আমাদের পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, তো আমরা প্রত্যেকে কিন্তু মানুষ হিসেবে চিহ্নিত করি বা মানুষ হিসেবে অভিহিত করি, কিন্তু এর মধ্যে সবাই কি বাংলাদেশি? অবশ্যই না। তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশিরা কিন্তু মানুষের মধ্যেই পড়তেছে। এর জন্য আমি বলতে পারি রেঞ্জ হচ্ছে বাংলাদেশিদের মতো আর মানুষ হচ্ছে কোডোমেন। তার মানে কি কোডোমেনরা অবশ্যই বেশি হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কোডোমেন এবং রেঞ্জ মাঝে মধ্যে সমানও হয়ে যেতে পারে। যেমন দেখো এই ক্ষেত্রে 3 এবং 4 হচ্ছে কোডোমেন, আমাদের সংজ্ঞা অনুযায়ী পরের অংশের উপাদানগুলোকে আমরা কোডোমেন বলি। এখন যেহেতু 3 এবং 4 উভয়টাই x এর সাথে সম্পর্কিত আছে, তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই আমরা এদেরকে রেঞ্জও বলতে পারি। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কোডোমেন যেমন 3 এবং 4, একইভাবে রেঞ্জও হলো 3 এবং 4। এই ক্ষেত্রে দেখো ডোমেন হচ্ছে 1 এবং 2, আর এই ক্ষেত্রে কোডোমেন যেমন 3, একইভাবে রেঞ্জও কিন্তু 3, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তেমনটা নয়। এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ কোডোমেন হচ্ছে দ্বিতীয় অংশের উপাদানগুলা, এর মানে হচ্ছে 3, 5 এবং 4, কিন্তু আমি প্রত্যেককে কি আমি এখানে রেঞ্জ বলতে পারবো? অবশ্যই না। এখানে 4 কিন্তু কোনো ডোমেনের সাথে সম্পর্কিত হয় নাই, এর জন্য আমি এখানে 4 কে কখনোই রেঞ্জ বলতে পারবো না। এর জন্য আমরা বলতে পারি এই চিত্রের মধ্যে 3, 5 এবং 4 হচ্ছে কোডোমেন এবং রেঞ্জ শুধুমাত্র 3 এবং 5। আমি আশা করি তোমরা এই ডোমেন, কোডোমেন এবং রেঞ্জের বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা আসি একক ফাংশনটা কি। নাম থেকে দেখা যাচ্ছে এক মানে একটির জন্য যদি আমরা একটি পাই, মানে একটি x এর জন্য যদি আমি একটি y পাই, তাহলে আমরা এটাকে একক ফাংশন বলতে পারি। যেমন দেখো 1 এর জন্য এখানে 3 পাওয়া গেছে, একইভাবে 2 এর জন্য এখানে 4 পাওয়া গেছে, তাই আমরা এটাকে বলতে পারি একক ফাংশন।
এখানে দেখো একের জন্য 3 আবার 2 এর জন্য 3, তো দুইটার জন্য একটা পাওয়া গেছে, তাই আমরা এটাকে একক ফাংশন বলতে পারবো না। এই ক্ষেত্রে দেখো একের জন্য 3, 2 এর জন্য 5, একটার জন্য একটা পাওয়া গেছে, তাই এটা আমাদের একক ফাংশন। কাজে আমরা বলতে পারি প্রথম চিত্র এবং তৃতীয় চিত্রের মধ্যে একক ফাংশন বিদ্যমান, কিন্তু দ্বিতীয় চিত্রের মধ্যে একক ফাংশন বিদ্যমান নয়। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা শিখব অনটু ফাংশন বা সার্বিক ফাংশন। যদি কোনো ফাংশনের মধ্যে কোডুম্যান এবং রেঞ্জ পরস্পর সমান হয় তবে আমরা বলতে পারি ওই ফাংশনটি অনটু বা সার্বিক। আমি আবার বলতেছি, যদি কোডুম্যান এবং রেঞ্জ পরস্পর সমান হয় তবেই সেই ফাংশনটি সার্বিক বা অনটু হবে। দেখো এই ফাংশনের ক্ষেত্রে 3 এবং 4 কোডুম্যান, একইভাবে 3 এবং 4 রেঞ্জ, এর জন্য আমি বলতে পারি এটি একটি সার্বিক বা অনটু ফাংশন। এই ক্ষেত্রে দেখো 3 রেঞ্জ, একইভাবে 3 কোডুম্যান, তো এটাকে বলতে পারি আমি এটা অনটু ফাংশন বা সার্বিক ফাংশন। কিন্তু এই ক্ষেত্রে দেখো এখানে কোডুম্যান হচ্ছে 3, 5 এবং 4, কিন্তু রেঞ্জ কিন্তু শুধুমাত্র 3 এবং 5। কাজে এই ক্ষেত্রে কিন্তু রেঞ্জ এবং কোডুম্যান সমান হয়নি, কাজে আমরা বলতে পারি এই ফাংশনটি কখনোই অনটু বা সার্বিক হতে পারে না। এবার আমরা শিখব বিপরীত ফাংশন কি। যদি কোনো ফাংশনটাকে তুমি উল্টিয়ে দিতে পারো, মানে x কে যদি y এর জায়গায় এবং y কে যদি x এর জায়গায় দিয়ে দিতে পারো, তবে আমরা যে ফাংশনটিকে পাবো সেটি হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। কিন্তু এটা শেখার আগে আমাদের শিখতে হবে বিপরীত ফাংশনের শর্ত কি। এর মানে হচ্ছে আমরা যে কোনো ফাংশনকে উল্টিয়ে বিপরীত করতে পারবো না। আমরা কোনটাকে পারবো? যে ফাংশনটি একক হবে এবং অনটু হবে, আমরা ওই ফাংশনটাকে উল্টিয়ে বিপরীত করতে পারবো, এছাড়া পারবো না। চলো আমরা এর প্রমাণটি দেখে নিই। দেখো এটি আমাদের একক ফাংশন এবং একইভাবে এটি আমাদের অনটু বা সার্বিক ফাংশন। এটিকে যদি উল্টিয়ে আমি লিখি তাহলে কি লিখবো? 3 লিখবো আগে, 4, 1, 2। এটিকে আমি উল্টিয়ে লিখলাম। দেখো এটি কিন্তু মা সন্তানের সম্পর্ক অবশ্যই মানে, তাই এটির বিপরীত ফাংশন অবশ্যই বিদ্যমান এবং এটির বিপরীত ফাংশন হচ্ছে এইটা। কেন বিপরীত ফাংশন পেলাম? কারণ এটি অবশ্যই একক এবং অনটু ছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখো এই ফাংশনটি অনটু, কিন্তু এটি কিন্তু একক ফাংশন নয়, এর জন্য আমরা এটার বিপরীত ফাংশন বের করতে পারবো না। তবু আমরা বের করার চেষ্টা করি। 3টাকে লিখবো আমরা আগে এবং 1 এবং 2 কে লিখবো আমরা পরে। তবে তোমরা মনে করে দেখো তো, মা সন্তানের সম্পর্ক, একটি সন্তানের জন্য 2টি মা পাওয়া যাচ্ছে, এটা কি কোনো ফাংশন হইতে পারে? কাজেই এই ফাংশনটি বিপরীত ফাংশন আমরা কখনোই লিখতে পারবো না। কেন পারবো না? কারণ এই ফাংশনটি একই সাথে অনটু এবং একক নয়। এই ক্ষেত্রে দেখো এটি একটি একক ফাংশন এবং এটি অনটু নয়, কারণ এখানে 4 হচ্ছে শুধুমাত্র কোডুম্যান, 4 কিন্তু রেঞ্জের মধ্যে পড়ে নাই, তাই আমরা এটাকেও কিন্তু বিপরীত ফাংশন করতে পারবো না। তো আমরা এটাকে করার চেষ্টা করি। আমরা প্রথমে লিখবো 3, 5, 4, পরে লিখবো 1 এবং 2। 3 এর সাথে 1 সম্পর্কিত, 5 এর সাথে 2 সম্পর্কিত, কিন্তু 4 কিন্তু কারোর সাথে সম্পর্কিত হতে পারছে না। এবার আমরা এই ফাংশনটির মধ্যে মা এবং সন্তানের সম্পর্কটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে এগুলা হচ্ছে সন্তান, এটা হচ্ছে মা। দেখো 4 কিন্তু সন্তান, এর কিন্তু কোনো মা নেই, তো এটা কি স্বাভাবিক সম্পর্ক? না, তাই এটা কোনো ফাংশন হইতে পারে না। তো এটা ফাংশন হইতে না পারার ফলে এটার বিপরীত ফাংশন কখনোই সম্ভব নয়। কাজে আমরা দেখতে পাচ্ছি প্রথম ফাংশনটির বিপরীত ফাংশন সম্ভব, কারণ এটি একাধারে একক এবং অনটু বা সার্বিক ছিল। দ্বিতীয় ফাংশনটির বিপরীত ফাংশন কখনোই সম্ভব নয়, কারণ এটি অনটু হলেও একক ছিল না। তৃতীয় ফাংশনটির বিপরীত ফাংশন কখনোই সম্ভব নয়, কারণ এটি একক হলেও অনটু ছিল না। কাজে পরিশেষে আমরা বলতে পারি এমন একটি ফাংশনের বিপরীত ফাংশন থাকবে যে ফাংশনটি একাধারে একক হবে এবং অনটু বা সার্বিক হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব ফাংশনের ডোমেন নিয়ে। তোমরা অবশ্যই জানো ডোমেন মানে হচ্ছে x এর মান। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টা অঙ্কের মধ্যেই চলক হিসেবে x আছে। তো আমরা যদি x এর মান বিবেচনা করতে পারি যে এই ক্ষেত্রে x এর মান কি কি হতে পারে, তাহলে আমাদের উত্তর চলে আসবে, ওগুলাই হচ্ছে আমাদের ডোমেন। তো প্রথম অঙ্কের দিকে তোমরা যদি তাকাও তাহলে দেখতে পাবে এখানে আছে ফাংশন অফ x ইকুয়াল টু 2x প্লাস 1। তো এই ক্ষেত্রে তুমি x এর মান তুমি যাই বসাও না কেন তাহলে তোমরা fx এর বাস্তব মান পাবে। যেমন আমি যদি এখানে x এর মান যদি 1 বসাই তাহলে আমি এখানে পাচ্ছি 2 কে 2 আর 1 3। একইভাবে যদি আমি এখানে x এর মান 2 বসাই তাহলে পাচ্ছি 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5।
যদি আমি এখানে 3 বসাই তাহলে পাচ্ছি 3 দুগুণে 6 আর এক হচ্ছে 7। কাজে দেখা যাচ্ছে এখানে আমি x এর জায়গায় 1 2 এবং 3 বসাচ্ছি এবং fx এর মান পাচ্ছি 3 5 এবং 7। একে যদি আমি এভাবে চিত্রায়িত করি তাহলে তোমরা অবশ্যই জানো x এর মানগুলো হচ্ছে ডোমেন এবং y এর মানগুলো হচ্ছে ডোমেনও হতে পারে আবার রেঞ্জও হতে পারে। তবে আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে ডোমেন। তো আমরা কি এখানে 1 এবং 2 এবং 3 কে কি আমরা এখানে ডোমেন হিসেবে চিহ্নিত করব? না, কারণ এখানে শুধু 1 2 3 না, আমি যদি আরো অন্যান্য সংখ্যা এখানে বসাই তবুও কিন্তু আমরা এখানে অবশ্যই fx এর বাস্তব মান পাবো। যেমন আমি যদি এখানে 4 বসাই তাহলে আমরা এখানে 4 দুগুণে 8 আর 1 9 পেতে পারি। কাজে আমরা দেখতে পাচ্ছি প্রথম অঙ্কের ক্ষেত্রে x এর মান আমি যাই বসাই না কেন আমি fx এর বাস্তব মান পাচ্ছি। কাজে এই ক্ষেত্রে ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা। তোমরা জানো সকল বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল লেটারে আর অক্ষর দিয়ে, এটা দিয়ে বোঝায় সকল বাস্তব সংখ্যা। অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি মাইনাস অসীম থেকে একদম প্লাস অসীম পর্যন্ত সকল সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এবার আমরা আসি দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখো fx = 2/x - 3। এই ক্ষেত্রে কি তোমরা x এর যে কোনো মান বসাতে পারবা? কখনোই পারবা না। কেন পারবা না? কারণ তুমি যদি এখানে x এর মান 3 বসাও তাহলে তোমরা দেখো কি ঘটনাটা ঘটে। এখানে দেখো যদি আমরা x এর মান 3 বসাই তাহলে 3 থেকে 3 চলে গেলে 0 থাকে। তো 0 দিয়ে কিন্তু কোনো সংখ্যাকেই ভাগ করা যায় না। তোমরা আগে থেকেই জানো যে কোনো ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে এটাই ঘটেছে। এটি কি ভগ্নাংশ যার হর হচ্ছে 0। তবে এটা কিন্তু একটি অনির্ণেয় মান, এর কোনো মান নাই। এর জন্য আমরা এটাকে অসংজ্ঞায়িত হিসেবে চিহ্নিত করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কের ক্ষেত্রে আমি যদি x এর মান 3 বসাই তাহলে আমরা fx এর বাস্তব মান পাচ্ছি না, অবাস্তব মান পাচ্ছি। কাজে এই ক্ষেত্রে আমরা x এর মান 3 নিতে পারি না। 3 ব্যতীত এখানে x এর যে কোনো মানের জন্য fx এর বাস্তব মান পাবো। তাহলে এই ক্ষেত্রে ডোমেন কি হবে? 3 বাদ দিয়ে যত বাস্তব সংখ্যা পৃথিবীতে আছে সকল বাস্তব সংখ্যাই হচ্ছে এই 2 নম্বর অঙ্কের ডোমেইন। একইভাবে আমরা এখন 3 নম্বর অঙ্কের দিকে লক্ষ্য করি। এখানে দেওয়া আছে fx = x - 3। এই ক্ষেত্রে কি তোমরা x এর যে কোনো মান বসাতে পারবে? এক্ষেত্রে তোমরা পারবে না। কেন পারবে না? যদি আমি এখানে x এর মান 2 বসাই তাহলে x এর জায়গায় 2 বসাইলাম -3 মানে হচ্ছে -1। এক্ষেত্রে কি ঘটনা ঘটলো? মাইনাসের উপরে √, মানে ঋণাত্মক সংখ্যার কখনো বর্গমূল হয় না। তাই এই ক্ষেত্রেও কিন্তু এটি একটি অনির্ণেয় মান। তাই এই ক্ষেত্রে আমি এটাকে অসংজ্ঞায়িত হিসেবে চিহ্নিত করলাম। কাজে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা নিয়ম আছে যে এক্ষেত্রে আমরা x এর সকল মান বসাতে পারছি না। কাজে এই ক্ষেত্রেও কিন্তু আমরা সকল বাস্তব সংখ্যাকে ডোমেইন হিসেবে চিহ্নিত করতে পারছি না। আমি আশা করি তোমরা এই 3টি অঙ্কের ক্ষেত্রে x এর মান তথা ডোমেইন কি হবে সে সম্পর্কে কিছুটা অনুমান করতে পারছো। আমি এখন এই 3টি অঙ্ক সমাধান করে দেখাচ্ছি। আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে fx = 2x + 1। এক্ষেত্রে আমি আগেই বলেছি এখানে x এর সকল বাস্তব মান বসানো যাবে। তাই আমি লিখতে পারি x এর সকল বাস্তব মানের জন্য fx এর বাস্তব মান পাওয়া যায়। আমি আশা করি তোমরা এই লাইনটি অবশ্যই বুঝতে পেরেছো। কারণ এখানে x এর তুমি যেই মানই বসাও না কেন fx এর বাস্তব মান পাচ্ছি। তাই আমি লিখেছি x এর সকল বাস্তব মানের জন্য fx এর বাস্তব মান পাওয়া যায়। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মানটাকে খুঁজে বের করা। কাজেই আমাদের ডোমেন রিয়েল নাম্বার আর সকল বাস্তব সংখ্যা, অথবা তোমরা এটাকে এভাবে লিখতে পারো -অসীম থেকে একদম +অসীম পর্যন্ত। তোমরা যেভাবে লেখো না কেন ডোমেন এখানে উত্তরটি অবশ্যই গ্রহণযোগ্য হবে। আশা করি তোমরা প্রথম অঙ্কটি অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করব।
এটাও আমি আগে আলোচনা করেছি, এটি একটি ভগ্নাংশ, ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না। তাই যদি তোমরা কোনো অঙ্কের মধ্যে দেখো একটি ভগ্নাংশ আছে এবং ভগ্নাংশের হরের মধ্যে কোনো চলক আছে, তখন তোমরা ওই হরটিকে অবশ্যই জিরোর সমান দেখাবা না, মানে জিরোর অসমান দেখাবা। তাহলে আমি লিখতে পারি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, কারণ একটি ভগ্নাংশের হর কখনোই শূন্য হতে পারে না। তাই আমি লিখেছি x - 3 is not equal 0। এরকম সকল অঙ্কের ক্ষেত্রেই তোমরা হরটিকে জিরোর নট ইকুয়াল দেখাবা। এক্ষেত্রে আমি x এর মানটি বের করছি। তোমরা জানো 3 মাইনাস চিহ্ন ছিল, ওই পাশে গেলে প্লাস হয়, তাই এখানে আমরা পাচ্ছি x এর মান 3 হতে পারে না। এর মানে 3 ব্যতীত যত বাস্তব সংখ্যা আছে ওই প্রত্যেকটি হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে ডোমেইন। তো এই ক্ষেত্রে লেখাটি হবে তাই এক্ষেত্রে লেখাটি হবে 3 ব্যতীত x এর সকল বাস্তব মানের জন্য fx এর বাস্তব মান পাই। তো এই ক্ষেত্রে ডোমেইন হবে রিয়েল নাম্বার, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা থেকে 3 বাদ। এখানে এই বিয়োগ চিহ্ন দিয়ে বাদ প্রকাশ করা হয়েছে। এখানে 3 ব্যতীত সকল বাস্তব সংখ্যা হচ্ছে এই অঙ্কের জন্য ডোমেইন। আমরা এবার তৃতীয় অঙ্কটি নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কের মধ্যে একটি বর্গমূল বা রুট ওভার আছে। তো তোমাদের মনে রাখা উচিত, যদি কোনো অঙ্কের মধ্যে বর্গমূল বা রুট ওভার থাকে তাহলে বর্গমূলের ভিতরের রাশিটিকে তোমরা সবসময় 0 থেকে বড় বা 0 সমান দেখাবে। তো আমি এটা এখানে দেখাচ্ছি। তোমরা অবশ্যই চিহ্নটা বুঝতে পেরেছো। এই ক্ষেত্রে x - 3 গ্রেটার দেন অর ইকুয়াল মানে হচ্ছে এটি 0 থেকে বড় অথবা সমান। এটি দিয়ে বোঝানো হয়েছে এটি 0 থেকে বড়, আর এটি দিয়ে বোঝানো হয়েছে এটি 0 সমান হতে পারে। এটা আমি কেন লিখলাম? কারণ আমরা জানি যে রুট ওভারের ভিতরে কখনো ঋণাত্মক মান আসতে পারে না। তবে যদি ঋণাত্মক মান না আসে তাহলে কোন মান আসতে পারবে? অবশ্যই ধনাত্মক মান, মানে 0 থেকে বড় মানগুলা, এমনকি 0 কিন্তু আসতে পারবে। তাই এক্ষেত্রে আমি লিখতে পারি x - 3 গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো এই ক্ষেত্রে আমাদের x এর মানটা খুঁজে বের করতে হবে ডোমেইন নির্ণয় করার জন্য। তাই আমি এখান থেকে x এর মানটা বের করছি। এখানে আমরা x এর মানটা পাচ্ছি 3 এর সমান বা 3 থেকে বড়। তো আমি এখানে লেখাটা কিভাবে লিখি তোমরা লক্ষ্য করো। তো আমি এখানে লিখতে পারি 3 অথবা 3 এর চেয়ে বড় x এর সকল বাস্তব মানের জন্য fx এর বাস্তব মান পাওয়া যায়। কারণ এটা দিয়ে বোঝায় x 3 থেকে বড় বা 3 এর সমান। আমি আবার উল্লেখ করছি 3 থেকে বড় বা 3 এর সমান। তো এক্ষেত্রে আমরা লিখব ডোমেইন সমান 3 থেকে অসীম পর্যন্ত। এটা কেন লিখলাম? 3 থেকে বড়, কত পর্যন্ত বড়? একদম অসীম পর্যন্ত বড়। তাই 3 এখানে ছোট না, তাই 3 লিখলাম আগে, অসীম লিখলাম পরে। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে দুইটা ব্র্যাকেট কেন ইউজ করলাম, থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট হবে তখন যখন 3 অন্তর্ভুক্ত হবে। দেখো এখানে কিন্তু 3 অন্তর্ভুক্ত আছে, তাই 3 এর ক্ষেত্রে হয়েছে থার্ড ব্র্যাকেট। আর অসীম অন্তর্ভুক্ত না বলে এখানে ব্যবহৃত হয়েছে থার্ড ব্র্যাকেট। যদি এখানে এই টার্মটা না থাকতো তাহলে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতাম।
যেহেতু এখানে এই টার্মটা আছে মানে x 3 এর সমান হতে পারে, তাই আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব। তো আমাদের 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে ডোমেইন হবে 3 থেকে অসীম পর্যন্ত। 3 হতে পারে এবং 3 থেকে বড় একদম অসীম পর্যন্ত এই অঙ্কের জন্য উপযুক্ত ডোমেইন। তবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা প্রশ্ন করার সুযোগ না থাকা সত্ত্বেও হয়তোবা তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং ভালোভাবে বুঝতে পেরেছো।